হ্যালো ফ্রেন্ডস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের ক্লাস 10 এর জিওগ্রাফির সলিউশন করব। পেজ নাম্বার 325। বিভাগ কতে একের দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলো দেখে নাও। একে আছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর পরিবর্তন ঘটায় তাকে বলে, এখানে অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ প্রক্রিয়া। এরপর সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী, কারণ এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, এখানে দুটি মুখ্য জোয়ার বলেছে, প্রশ্নটা ভালো করে দেখবে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলে হবে 24 ঘন্টা 52 মিনিট। এখানে যদি একটি মুখ্য এবং একটি গৌণ দিত সেক্ষেত্রে হতো 12 ঘন্টা 26 মিনিট। এইখানটা ভালো করে নজর দেবে যে দুটি মুখ্য বলেছে কিনা একটি মুখ্য এবং একটি গৌণ। পরের প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো, এখানে হবে তুষ। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হলো 28টি। এরপর ভারতের সর্বোচ্চ এবং পর্বত বেষ্টিত মালভূমিটি হলো লাদাখ মালভূমি। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী ও দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। এরপর ভারতের ইক্ষু রাজ্য বলা হয় উত্তরপ্রদেশ। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত, অ্যান্সার হবে চেন্নাই। এরপর ভারতের প্রবেশদ্বার বলা হয়, সবাই জানো, মুম্বাই। এরপর 1:50,000 মেট্রিক স্কেলের মানচিত্রে অক্ষরেখা দ্রাঘিমা রেখার ব্যবধান হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। আমাদের বিভাগ ক এর সমস্ত প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এবার বিভাগ খ আলোচনা করব। বিভাগ খতে যে প্রশ্নগুলি আছে সেগুলি দেখে নাও। 2.1 এ যেগুলি আছে, প্রথম প্রশ্ন আছে নিরক্ষীয় অঞ্চলে কি বলেছে দেখে নি, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে তোমরা সত্য মিথ্যা লিখবে না, যেটা বলবে সেটাই লিখবে এক্সামের সময়। নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। অশুদ্ধ হলে পাশে কি লিখতে হবে? অ। সেই জন্য আমি এখানে অ লিখলাম। তাহলে নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা অশুদ্ধ বললাম। তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে আমাদের জেনে নেওয়া দরকার। সঠিক অ্যান্সার হবে 4000 থেকে 5000 মিটার। পরের প্রশ্ন, পম্পেরও প্রবাহিত হয় পম্পাস তৃণভূমি অঞ্চলে, এটা হবে শুদ্ধ। এরপর স্থলবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, আমরা জানি স্থলবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, তাহলে এটা কি হবে? অশুদ্ধ হবে। সঠিক অ্যান্সার হবে রাত্রিবেলা। এরপর হিমপ্রাচীর উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটাও হবে অশুদ্ধ। হিমপ্রাচীর কাকে বলে বলতো? হিমপ্রাচীর বলতে বুঝি যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেখানে এসে মিলিত হয় সেই সীমারেখাকে আমরা বলি হিমপ্রাচীর। তাহলে এখানে বলেছে হিমপ্রাচীর উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা অশুদ্ধ লিখলাম। তাহলে শুদ্ধ কি হবে? হিমপ্রাচীর দেখা যায় উষ্ণ ও শীতল স্রোতের
সীমারেখায়। এরপর চা উৎপাদনে ভারতে প্রথম হলো অসম রাজ্য, এটা শুদ্ধ। এরপর ভারতের মৌসুমী বায়ু প্রথম আসে কেরালা উপকূলে, এটাও হবে শুদ্ধ। আমরা বিভিন্ন নিউজে শুনি যে কেরালাতে বৃষ্টিপাত ঢুকে গেছে, সুতরাং তারপর কি হয়, ভারতে বৃষ্টিপাতের আগমন ঘটে। এর পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এটাও হবে আমার শুদ্ধ। এরপর 2.2 এখানে আমাদের করতে হবে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতি, আমরা সবাই জানি নীল নদের আকৃতি ধনুক আকৃতি। এরপর দ্বীপশৈল বলা হয় ড্যাশ ভূমিরূপকে, দ্বীপশৈল বলা হয় ইনসেলবার্গকে। এরপর অসমে কালবৈশাখীকে ড্যাশ বলে, বরদই ছিলা। পরেরটা দেখে নি, মহাসাগরে স্রোতাবর্তকে বলা হয় ড্যাশ, এখানে জলাবর্তকে বলা হচ্ছে গায়র বা জায়র। জায়রও লিখতে পারি, গায়রও লিখতে পারি। এরপর দেখে নি, ড্রাই স্ক্রাবার যন্ত্রে ধোঁয়া থেকে ড্যাশ দূর করা হয়, ধোঁয়া থেকে অ্যাসিড দূর করা হয়। পরেরটা দেখে নি, পশ্চিম হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদকে ড্যাশ বলে, তাল বলা হয়, তাল বলে। এরপর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশকে, আমরা সবাই জানি ভারতের সিলিকন ভ্যালি হলো বেঙ্গালুরু, তাহলে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। টু পয়েন্ট থ্রিতে দেখে নি, একটি বা দুটি শব্দে উত্তর দাও। নদী বাঁকের ড্যাশ দিকে বালুচর গঠিত হয়, কোন দিকে বালুচর গঠিত হয় সেটা জান। নদী বাঁকের ড্যাশ দিকে বালুচর গঠিত হয়, নদী বাঁকের উত্তল দিকে। বায়ুচাপ, পরের প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। এরপর ভারত মহাসাগরে প্রবাহিত প্রধান স্রোতের নাম কি? মৌসুমী স্রোত। পরেরটা দেখে নি, জৈব ভঙ্গুর রাখার পাত্র কি রঙের হয়? আমাদের সবার বাড়িতে ডাস্টবিন আছে, যে জায়গায় আমরা জৈব ভঙ্গুর পদার্থ রাখি সেগুলি সবুজ রঙের হয়। পরের প্রশ্ন, মালাবার উপকূলে লবণাক্ত জলাভূমিকে কি বলে? মালাবার উপকূলে লবণাক্ত জলাভূমিকে বলা হয় কয়াল। এরপর গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম হলো যমুনা। পরের প্রশ্ন, উচ্চ গাঙ্গেয় সমভূমিতে জলাভূমির মাটিকে কি বলে? অ্যান্সার হবে ধাঙ্কার। এরপর ভারতবর্ষে প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছিল তামিলনাড়ু রাজ্যে, অ্যান্সার হবে তামিলনাড়ুর পোর্টো নাভোতে।
প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল তামিলনাড়ুর পোর্টনাভতে। এরপর 2.4 এখানে স্তম্ভ মেলাতে হবে আমাদের। ফার্স্ট আছে আর্যভট্ট। আর্যভট্ট হলো একটি উপগ্রহ। লুনি, লুনি নদী আমরা কোথায় দেখি? রাজস্থানে। আঁধি, আঁধি হবে উত্তর পশ্চিম ভারত, দিল্লি, দিল্লি হবে পালাম। এরপর আমাদের 2 নম্বরের প্রশ্নগুলি। ফার্স্ট আছে নগ্নি ভবন কাকে বলে? আমরা অবরোহণ, আরোহণ এইসব পদ্ধতিগুলো আমরা সবাই জেনেছি। তাহলে অবরোহণ প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এই 3টি পদ্ধতির সম্মিলিত প্রয়াসে আমাদের নগ্নি ভবন গড়ে ওঠে। তাহলে আমাদের আবহবিকার কি, পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ীভবন কি? আবহবিকার আমরা জানি 2 প্রকার, যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার। আবহবিকারে কি হয়? শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং বিয়োজিত হয়। আমরা জানি যান্ত্রিক প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং রাসায়নিক প্রক্রিয়ায় শিলা কি হয়? বিয়োজিত হয়। কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য হলো আবহবিকারে কি দেখা যায়? শিলা স্বস্থানেই পড়ে থাকে, সেই জায়গাতেই শিলার অবস্থান আমরা দেখতে পাই। তাহলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপর পুঞ্জিত ক্ষয় কি হয়? পুঞ্জিত ক্ষয়ে দেখা যায় যে ভূমির ঢাল অনুযায়ী, ধরো এটা একটা ভূমিরূপ, তাহলে ভূমির ঢাল অনুযায়ী কি হবে? এই যে শিলাটা এই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়েছিল, সেটা কি হবে? ভূমির ঢাল অনুযায়ী নিচের দিকে নেমে আসবে, সেটা হলো আমার পুঞ্জিত ক্ষয়। ক্ষয়ীভবন কি? আবহবিকারজাত বিভিন্ন পদার্থ যেগুলো চূর্ণ বিচূর্ণ হয়েছিল সেগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হবে, অর্থাৎ ভূমির ঢাল বেয়ে নিচে নেমে আসবে, সুতরাং কি হবে? এই ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাবে, এতটা কমে যাবে। ফলে কি হবে? ভূমিভাগের যে উপরিস্থ যে শিলা ছিল সেটা আলগা হয়ে সেই জায়গা থেকে নিচে নেমে আসবে। সুতরাং এই জায়গার ভূমির যে আকৃতি ছিল সেটা খানিকটা হলেও নিচু ভূভাগে পরিণত হবে এবং ওপরের যে অংশ শিলাস্তরে সেটা নগ্ন অবস্থায় বিরাজ করবে, তাকে বলা হচ্ছে নগ্নি ভবন। তাই দেখো লিখেছি অবরোহণ প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এই 3টি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়, অপসারিত হয় এবং কি হয়? নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে যায়। একে কি বলা হয়? নগ্নি ভবন। তাহলে নগ্নি ভবন হতে গেলে আমার এই 3টে পদ্ধতি অতি আবশ্যক, এগুলি অতি অবশ্যই প্রয়োজন। তাহলে আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন সমান হচ্ছে নগ্নি ভবন। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে নগ্নি ভবন সম্পন্ন হয়। নিচের সম্পর্কে বৈশিষ্ট্য দেওয়া আছে যে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের যৌথ প্রক্রিয়া, এবং এক্ষেত্রে কি হবে? যেহেতু উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অন্যত্র অপসারিত হয়, সুতরাং ভূমিভাগের উচ্চতা কি দেখলাম? হ্রাস পাবে, উচ্চতা কমে যাবে। নেক্সট, পলল শঙ্কু। পলল শঙ্কু কাকে বলে? এই যে দেখতে পাচ্ছ একটি চিত্র, এই চিত্রে কি দেখছি আমরা? এটা পার্বত্য এলাকা। এই পার্বত্য এলাকায় কি হয়? নদী যখন বাহিত হয়ে আসে, নদীর বহন কার্যের মাধ্যমে কি হয়? নদীর বহন কার্যের মাধ্যমে পর্বতের উচ্চ শিখরে অবস্থিত নুড়ি, বালি, শিলাখণ্ড, এক কথায় আমরা কি বলবো? নদীর বোঝা, সেগুলি কি হয়? এই বাহিত হয়ে পর্বতের পাদদেশে এসে কি হবে? শঙ্কু আকৃতির ভূভাগ গঠন করবে, তাকে বলবো পলল শঙ্কু। এই পলল শঙ্কু জানলে পলল বেজনীটাও জানা আবশ্যক। পলল বেজনী, বেজনী শব্দের অর্থ হচ্ছে হাত পাখা। আমরা এখানে দেখছি যে হাত পাখার ন্যায় একটি ভূমিরূপ গড়ে উঠেছে। তাহলে এটি সৃষ্টি হলো কিভাবে? এই ভূমিরূপ সৃষ্টি হওয়ার কারণ, ফার্স্ট গঠিত হয়েছিল পলল শঙ্কু। সেই পলল শঙ্কুর মধ্যবর্তী বিভিন্ন স্থানে যখন পলল শঙ্কুর মাঝখান দিয়ে যখন নদী বাহিত হবে, ফলে কি হবে? সেই পলল শঙ্কুটাকে বিভিন্ন দিক থেকে বিভাজন করে দিচ্ছে, ফলে একটি হাত পাখার ন্যায় ভূমিরূপ গড়ে উঠছে।
যাকে বলা হচ্ছে পলল বেজনী। তাহলে পর্বত পাদদেশে নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির ভূমিরূপকে আমরা কি বলছি? পলল শঙ্কু। এর উৎপত্তি এবং উদাহরণ যদি দেখা যায় ঋষিকেশ এবং হরিদ্বারের সন্নিকটে আমরা পলল শঙ্কু, পলল বেজনী এগুলি দেখতে পাবো। এরপর আপেক্ষিক আর্দ্রতা কি? কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্পের অবস্থান থাকছে এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার যে অনুপাত তাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে কি বললাম? কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান এবং সেই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার যে অনুপাত তাকে কি বলা হচ্ছে? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমরা এখান থেকে এর সূত্র লিখতে পারবো যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইনটু 100। এই আপেক্ষিক আর্দ্রতা সর্বদা কোন এককে প্রকাশ করা হয়? শতকরা এককে প্রকাশ করা হয়। নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে এই আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। এছাড়া কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কি হবে? হ্রাস পাবে। সাধারণত ভোরবেলা আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি হয়। তোমরা শর্ট প্রশ্ন রূপে এগুলো পেতে পারো যে আপেক্ষিক আর্দ্রতা কখন সবচেয়ে বেশি হয়? অ্যান্সার হবে ভোরবেলা। আবার পেতে পারো উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে না কমে? কমে যায়, অর্থাৎ হ্রাস পায়। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। এরপর হিমপ্রাচীর কাকে বলে? হিমপ্রাচীর বলতে কি বুঝি? সমুদ্রে যখন উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এই দুইটি স্রোত পাশাপাশি প্রবাহিত হয়, উষ্ণ স্রোতের জল কেমন থাকবে? গাঢ় নীল বর্ণের। শীতলের রং কেমন? সবুজ বর্ণের। তাহলে নীল এবং সবুজ যখন একে অপরের সাথে বা কাছাকাছি চলে আসে তাহলে মাঝখানে যে সীমারেখার অবস্থান অর্থাৎ উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যে স্থানে এসে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে কি? সেই সীমারেখাকে বলা হচ্ছে হিমপ্রাচীর। নিউফাউন্ডল্যান্ড উপকূল বরাবর এই হিমপ্রাচীর অবস্থিত। এর কিছু ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব আমি দিয়ে দিয়েছি। যদি এটা 3 নম্বরের প্রশ্ন আসে তাহলে এটাও লিখতে তোমাদের কাছে সুবিধা হবে। এই যে চিত্র। এরপরে কম্পোস্টিং কি? কম্পোস্টিং কাকে বলে? কম ক্ষতিকারক জৈব বর্জ্য থেকে কি করা হয়? বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব সার এবং কম্পোস্ট উৎপাদনের যে পদ্ধতি তাকে আমরা কি বলছি? কম্পোস্টিং। এখানে দুটি পদ্ধতিতে করা হয়। মাটিতে পরীক্ষা অর্থাৎ বড় গর্ত প্রস্তুত করে সেখানে কি হয়? লম্বা গর্ত করে তার মধ্যে জৈব বর্জ্য ফেলে দিয়ে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দ্বারা কি করা হয়? সেটাকে বিভাজন করা হয়, ভাঙা হয়, বিয়োজন করা হয়। এবং যান্ত্রিক পদ্ধতিতে কি হয়? চূর্ণ বিচূর্ণ করে ব্যাকটেরিয়া মিশিয়ে সেটাকে প্রস্তুত করা হয়, বিয়োজন করা হয়। এরপর হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? অভঙ্গুর অর্থাৎ ভাঙবে না সেটা। তাহলে কিছু কিছু বর্জ্য রয়েছে যেগুলো আমাদের পরিবেশে দীর্ঘদিন থেকে যায় কিন্তু মাটির সাথে সেগুলো মেশে না। দেখা যাক যেসব বর্জ্য পদার্থ অণুজীব ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হতে পারে না, ফলে কি হয়? প্রকৃতিতে দীর্ঘদিন সেইভাবেই থেকে যায়, একইভাবেই অবস্থান করে, তাকে আমরা কি বলবো? জৈব অভঙ্গুর বর্জ্য। যেমন হতে পারে প্লাস্টিক, দেখেছো তোমরা দীর্ঘদিন থেকে যায় মাটির সাথে কিন্তু কখনো মিশে যায় না। কাঁচ, পলিথিন, এসব এগুলো পরিবেশের ক্ষতি করে তো? হ্যাঁ, পরিবেশের পক্ষে এগুলো ক্ষতিকর, বিয়োজিত হতে পারে না, মাটির সাথে এগুলো মিশতে পারে না। এরপরে ময়দান কাকে বলে? পরীক্ষায় আসতে পারে ময়দান শব্দের অর্থ কি? ময়দান শব্দের অর্থ হচ্ছে অনুচ্চ ভূমিভাগ।
কর্ণাটক মালভূমির পূর্বের যে অনুচ্চ মৃদু তরঙ্গায়িত যে ভূমিভাগ রয়েছে তাকে আমরা কি বলবো? ময়দান। এই ময়দান একটি সমপ্রায় ভূমি। এখানে গ্রানাইট শিলায় গঠিত অনেক অনুচ্চ পাহাড় বা মোনাডনক দেখা যায়। ময়দানের উপরিভাগ কেমন? সমতল প্রকৃতি। এরপর পশ্চিমী গোলযোগ, পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে জেনে নেব। উত্তর পশ্চিম ভারতে শীতকালে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আগমন ঘটে তাকে বলা হয় পশ্চিমী গোলযোগ, পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিমা বায়ুর প্রভাবে কি হয়? ইরাক, ইরান, পাকিস্তান প্রভৃতি দেশ অতিক্রম করে শেষ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে পৌঁছায়। এই বায়ু জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মাঝে মাঝে বিহার ও পশ্চিমবঙ্গেও প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায় এবং পার্বত্য এলাকাতে তখন কি হয়? তুষারপাত হতে দেখা যায়। অপর নাম একটু আগেই বললাম পশ্চিমী গোলযোগ, পশ্চিমী ঝামেলা, পশ্চিমী ঝঞ্ঝা, একে বিভিন্ন নামে ডাকা হয়। পরের প্রশ্ন, ভারতে ঋতুভিত্তিক ধান চাষ কয় প্রকার ও কি কি? আমরা সবাই জানি ধান 3 প্রকার, আউশ ধান, আমন ধান, বোরো ধান। এই যে ধানের নাম 3 প্রকার ধান, আউশ ধান, বোরো ধান, আমন ধান। এইবার আমাদের জানতে হবে রোপণের সময়, কাটার সময়, অর্থাৎ কখন সেটা লাগাবো আর কখন সেটা তুলে নেব, সেগুলি কিন্তু ঋতুভিত্তিক চাষ হয়। আউশ ধান চাষ করা হয় জুন জুলাই মাসে, অর্থাৎ বর্ষা ঋতুতে। কখন কাটবো? নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ শীতের শুরুতে। আমরা যদি ঋতুভিত্তিক দেখি তাহলে বর্ষা ঋতুতে তা রোপণ করছি এবং শীতের শুরুতে তা কেটে নেওয়া হচ্ছে। কোন ধান? আউশ ধান। যদি মাস ভিত্তিতে দেখি, ইংরেজি জুন জুলাই মাসে আউশ ধান রোপণ করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে সেই আউশ ধানকে কেটে নেওয়া হয়। এই আউশ ধান এক প্রকার খারিফ শস্য। আমরা জানি শস্যের প্রকার ভেদে শস্য 3 প্রকার, খারিফ শস্য, রবি শস্য এবং জাইদ শস্য। সেই খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্যের মধ্যে আমার এই 3 প্রকার ধানের অবস্থান দেখতে পাবো আমরা। তাহলে বোরো ধান, বোরো ধান আমার ঋতুভিত্তিক হলে শীতের ঋতুতে বা শীতের শুরুতে সেই ধানকে রোপণ করা হচ্ছে, অর্থাৎ বোরো ধান শীতের শুরুতে রোপণ করা হচ্ছে এবং বসন্তকালে সেই ধানকে কেটে নেওয়া হচ্ছে। যদি আমরা মাস ভিত্তিক বলি, অক্টোবর নভেম্বর মাসে সেই ধানকে অর্থাৎ বোরো ধানকে রোপণ করা হচ্ছে এবং ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কি করা হচ্ছে? সেই ধানকে কেটে নেওয়া হচ্ছে। এই বোরো ধান হচ্ছে রবি শস্যের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আমন ধান। আমন ধান ঋতুভিত্তিক হলে শীতের শেষে সেটাকে রোপণ করা হয়, অর্থাৎ এবং বর্ষার আগে কেটে নেওয়া হয়। যদি আমি মাস হিসেবে ধরি তাহলে আমন ধান ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে রোপণ করা হচ্ছে এবং মে থেকে জুন মাসে সেই ধান অর্থাৎ আমন ধানকে কেটে নেওয়া হচ্ছে। আমন ধান এক প্রকার শস্যের অন্তর্ভুক্ত, যেটি হচ্ছে জাইদ শস্য। তাহলে আমরা ঋতুভিত্তিক ধান চাষ কয় প্রকার জানলাম, শস্যের প্রকারভেদ জানলাম, কোন ঋতুতে কোন শস্য বা কোন ধান চাষ করা হয় সেটা জানলাম। এরপর পূর্ত শিল্প বলতে কি বুঝি? পূর্ত শিল্পের অপর নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প। সেই ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বুঝবো? যে শিল্পে লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা প্রভৃতি ধাতব দ্রব্য এবং রবার, প্লাস্টিক প্রভৃতি অধাতব দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে নানা হালকা ও ভারী সূক্ষ্ম যন্ত্রপাতি, কলকবজা, বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুত করা হয়, তা সেই সব শিল্পকে বলা হচ্ছে পূর্ত শিল্প, যার আরেক নাম কি? একটু আগেই বললাম, ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে আমরা যখন সংজ্ঞাটা বললাম সেখানে আমরা বললাম হালকা এবং ভারী। তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং শিল্পকে 2 ভাগে বিভক্ত করতে পারি, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে দুটো উদাহরণ দিয়ে দিই। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কোনগুলি? হালকা হচ্ছে টিভি, পাখা। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কোনগুলি? রেল ইঞ্জিন, মোটর গাড়ি,
জাহাজ নির্মাণ, এগুলি হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। এরপর উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। কৃত্রিম উপগ্রহে কি করা হয়, একটি সেন্সর লাগানো থাকে, সেটিকে আমাদের পৃথিবী ভূপৃষ্ঠে এসে সেখান থেকে তথ্য সংগ্রহ করে না, কি হয়, কোনো বস্তুকে স্পর্শ না করেও কি করে, সেখানে ছবি তুলতে সক্ষম হয় এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। কৃত্রিম উপগ্রহে রাখা সেন্সরের সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু উপাদান থেকে প্রতিফলিত আলোক রশ্মি সংগ্রহ করে প্রতিচ্ছবি তৈরি করা হয়, তাকে বলা হয় উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্র, আগেই বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহে, আমাদের কিন্তু উপগ্রহ, আমরা চাঁদকে উপগ্রহ বলি, আমরা কিন্তু সেটা পড়ছি না, আমরা কৃত্রিম উপগ্রহে কথাটা পড়েছি। তাহলে কৃত্রিম উপগ্রহে রাখা সেন্সরের সাহায্যে কি করা হয়, বিভিন্ন বস্তুর ছবি তোলা সক্ষম হয় এবং সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। এর কিছু বৈশিষ্ট্য, দূর সংবেদন ব্যবস্থা, একটু আগেই বলেছিলাম যে লক্ষ্য বস্তুকে স্পর্শ না করে সেখান থেকে ছবি তুলতে সক্ষম হয়, সেটাই দেখো উপগ্রহ চিত্র সংগ্রহের জন্য দূর সংবেদন ব্যবস্থার ব্যবহার করা হয়, সেখানে সরাসরি সংস্পর্শে না এসে দূর থেকেই কিন্তু বিভিন্ন তথ্যকে সংগ্রহ করতে দেখা যায়। ছদ্ম রঙের ব্যবহার, ছদ্ম রঙের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন জায়গাকে চিহ্নিত করি যাতে আমাদের সুবিধা হয় কোনো জায়গা চিহ্নিত করতে। দেখো ছদ্ম রং, এফসিসি, ফলস কালার কম্পোজিট, ভূপৃষ্ঠে বিভিন্ন বস্তুকে পৃথকভাবে চিহ্নিত করতে বা গোপনীয়তা বজায় রাখতে কি করা হয়, ছদ্ম রঙের ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সেন্সরের ব্যবহার। দুই ধরনের সেন্সর থাকে, একটি হচ্ছে সক্রিয় সেন্সর, একটি নিষ্ক্রিয় সেন্সর। সক্রিয় সেন্সরের কাজ কি, সক্রিয় সেন্সরের কাজ হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যে কোনো সময় সে কিন্তু চিত্র প্রস্তুত করতে সক্ষম, ছবি তুলতে সক্ষম। নিষ্ক্রিয় সেন্সর কাকে বলবো, নিষ্ক্রিয় সেন্সর হচ্ছে সে শুধুমাত্র সে সূর্যালোকের উপস্থিতিতেই সে চিত্র বা ছবি প্রস্তুত করতে পারবে, সে কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে কোনো রকম কার্য সম্পাদন করতে পারবে না। এরপর হচ্ছে সক্রিয় উপগ্রহ কাকে বলবো, সক্রিয় উপগ্রহ হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ, পৃথিবী থেকে রেডিও সংকেত গ্রহণ করে সেগুলিকে বিবর্ধিত করে এবং তারপর পুনরায় সেগুলো পৃথিবীতে প্রেরণ করে। সক্রিয় উপগ্রহ নিজে সংকেত পাঠায় এবং তা গ্রহণ করে। এগুলোর বিদ্যুৎ উৎপাদন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, যেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সৌর প্যানেল, টেলিযোগাযোগ, আবহাওয়া, নজরদারি ইত্যাদির জন্য আমরা একে ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন, ড্রামলিন কিভাবে গড়ে ওঠে? আমরা বহির্বিধৌত সমভূমি কাকে বলে সবাই জানি, সেখানে আমাদের হিমবাহের যে কার্য, হিমবাহ আমাদের বহির্জাত প্রক্রিয়ায় আমরা নদী, বায়ু এবং হিমবাহ এই তিন প্রকার কার্যের, ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়েছি, সেখানে আমরা বহির্বিধৌত সমভূমি শব্দটা শুনেছি। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বহির্বিধৌত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তা কি নামে পরিচিত? অ্যান্সার হবে ভ্যালি ট্রেন্ড। হিমবাহ জলধারা যৌথ কার্যের ফলে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কি হবে, বহির্বিধৌত সমভূমিতে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে কি হচ্ছে, নুড়ি, বালি, পাথর, কাঁকর প্রভৃতি এক জায়গায় জমা হয়ে দীর্ঘায়ত অর্ধাকার ডিম বা উল্টানো নৌকার মতো ভূমিরূপ গঠন করে, যাকে আমরা কি বলছি, ড্রামলিন। আবার কি হয়, অনেক উঁচু স্থান থেকে যখন অনেকগুলি ড্রামলিন একসাথে অবস্থান করে, উঁচু স্থান থেকে দেখলে তাকে কি মনে হবে, বাস্কেট অফ এগ ট্রপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হয়। পরের প্রশ্ন, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? হিমরেখা কাকে বলে? হিমরেখা বলতে বোঝায় যে রেখার ওপরে বরফ আবৃত থাকে এবং যে রেখার নিচে কি হবে, বরফ গলে জলে পরিণত হবে। সুতরাং ওপরে বরফ থাকবে, নিচে জল থাকবে, তার যে মাঝখানে সীমারেখা
তাকে বলা হবে হিমরেখা। তাহলে নিশ্চয়ই হিমরেখার উচ্চতা সর্বত্র সমান হবে না, সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। কারণ আমরা যদি মেরু অঞ্চলে যাই, মেরু অঞ্চলে আমার কি হবে, সেখানে সূর্যরশ্মি অতি তির্যক ভাবে কিরণ দেবে, আবার যদি নিরক্ষরেখায় যাই সূর্যরশ্মি লম্ব ভাবে কিরণ দেবে। তাহলে বলো তো কোন জায়গার বরফ বেশি গলবে? নিশ্চয়ই আমার নিরক্ষরেখার এখানে বরফ বেশি পরিমাণে গলবে। কারণ কি, এখানে সূর্যরশ্মি লম্ব ভাবে কিরণ দিচ্ছে। তাহলে কি দেখবো, উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না। হিমরেখার উচ্চতা সমান হবে না কেন? কারণ আমার মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যক ভাবে কিরণ দিচ্ছে, আমার নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্ব ভাবে কিরণ দিচ্ছে। সূর্যরশ্মির পতন কোণের উপর নির্ভর করে কি হবে, বরফ গলবে। সেক্ষেত্রে আমরা দেখব পর্বতের গায়ে বা ভূপৃষ্ঠে যে উচ্চতার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যে উচ্চতার নিচে তুষার গলে জল হয়ে যায়, সেই সীমারেখাকে হিমরেখা বলে। এক্ষুনি বললাম। তাহলে কোন কোন বিষয়ের উপর তা নির্ভর করছে? এক নাম্বার হচ্ছে অক্ষাংশ। আমরা অক্ষাংশ হিসাবে এখানে দেখলাম যে এখানে আমার ছিল 0 ডিগ্রি, এখানে আমার কত ছিল, 90 ডিগ্রি। অক্ষাংশ, উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি। এই যে এটা উচ্চ অক্ষাংশ, এটা নিম্ন অক্ষাংশ যদি ধরি, নিম্ন অক্ষাংশে কি হবে, নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি, অর্থাৎ নিরক্ষরেখায় আমার উষ্ণতা বেশি। তাই হিমরেখার উচ্চতাও উচ্চ অক্ষাংশে কম এবং কি হবে, নিম্ন অক্ষাংশে বেশি হবে। ঋতুভেদ, ঋতু অনুযায়ী তাপমাত্রার তারতম্য ঘটে। শীতকালে কি হয়, তাপমাত্রা কম থাকে, সেই কারণে হিমরেখার উচ্চতা নিচে নামবে। কিন্তু গরম ঋতুতে কি হবে, উপরে উঠে যাবে তাপমাত্রা, সেই জন্য বছরের বিভিন্ন সময় হিমরেখার উচ্চতা বিভিন্ন হতে থাকে। উচ্চতা, যত উচ্চতায় ওঠা যাবে তত শীতল তাপমাত্রা পাওয়া যায়। যদি আমরা পার্বত্য এলাকায় যাই সেক্ষেত্রে কি হবে, পাহাড়ি অঞ্চলে উচ্চতার সাথে সাথে হিমরেখার অবস্থান পরিবর্তিত হবে। উচ্চতায় উঠলে তাপমাত্রা কমে যাবে, ফলে হিমরেখা নিচে নেমে আসবে, কারণ সেখানে আমরা তাপমাত্রা কম পাবো। জলবায়ুর পরিবর্তন, জলবায়ু কাকে বলে বলো তো? জলবায়ু হচ্ছে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া জলবায়ু নামে পরিচিত। সেই জলবায়ুর পরিবর্তন, একই অঞ্চলে নানা ধরনের জলবায়ু বা মৌসুমী পরিবর্তন হতে পারে। অতিরিক্ত বৃষ্টিপাত বা খরার সৃষ্টি হতে পারে, তুষারপাতের পরিমাণের হেরফের হতে পারে, বরফের গলনের হারের হেরফের হতে পারে। ফলে কি হবে, হিমরেখার উচ্চতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অবস্থান করবে। কখনো হিমরেখার উচ্চতা বৃদ্ধি পাবে, কখনো হ্রাস পাবে। কিসের কারণে? জলবায়ুর পরিবর্তনের কারণে। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থায় ছাত্রছাত্রীদের ভূমিকা কি? এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো, একই প্রশ্ন। তাহলে তোমাদের ভূমিকা এখানে কি হবে? তোমরা নিশ্চয়ই চাইবে বিদ্যালয়ের পরিবেশ, বাড়ির পরিবেশ, রাস্তাঘাট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বর্জ্যের ব্যবহার কমাতে। সেই জন্য তো কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে তোমাদের। তাহলে ফার্স্ট হচ্ছে কম বর্জ্য উৎপাদন। পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর জন্য কি কি করা উচিত? প্লাস্টিক, ইউজ অ্যান্ড থ্রো দ্রব্যের ব্যবহার কমানো, যেমন একবার মাত্র ব্যবহারযোগ্য পেন। জৈব ভঙ্গুর দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে, যেমন চটের ব্যাগ ব্যবহার করতে হবে। এগুলি হলে কি হবে, চটের ব্যাগ যদি ব্যবহার করি আমার, তাহলে সেটা মাটিতে ফেলে দিলে সেটা মিশে যাবে। আবার দেখো, একবার মাত্র ব্যবহারযোগ্য পেন, যেটা তোমরা ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করো, সেগুলো একবার লেখা শেষ হয়ে গেল, পেনের কালি শেষ হয়ে গেলে কি করো, সেটা ফেলে দাও। সেটা যদি আমি না করে আমি একটা পেনের মধ্যেই আমি রিফিল ভরি, তাহলে সেক্ষেত্রে আমার কি, একটা পেনে অনেকদিন আমার কাজ চলবে, বারবার আমাকে ফেলে দিতে হবে না। ফলে কি হবে, কম বর্জ্য উৎপাদন হবে। উপযুক্ত স্থানে বর্জ্য সংগ্রহ, বিদ্যালয় হোক, বাড়ির আশেপাশে হোক, যত্রতত্র না ফেলে দিয়ে একটা সঠিক স্থানে ফেলা উচিত। উপযুক্ত স্থানে বর্জ্য সংগ্রহ, যেমন
বিদ্যালয়, বাড়িতে বা আশেপাশের পরিবেশে যত্রতত্র খাবারের প্যাকেট, কাগজ, পেন, নানা ধরনের বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত। একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ একটা বাক্সে ফেলতে হবে। যত্রতত্র ফেললে কি হবে, বর্জ্যের পরিমাণ বেড়েই যাবে। সেটা আমি যদি এক জায়গায় ফেলি, ডাস্টবিনে ফেলি, সেটা কি হবে, আবার একটি নির্দিষ্ট স্থানে রাখলে সেটা আমি একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারবো। যত্রতত্র ফেললে কি হবে, দূষণের পরিমাণ ছড়াবে এবং বর্জ্যের পরিমাণও বৃদ্ধি পাবে। বর্জ্যের উপযোগিতা বৃদ্ধি, যেমন খবর কাগজ, সেই খবর কাগজ থেকে আমি ঠোঙা তৈরি করে নিলাম, বা কি করলাম, বিভিন্ন জিনিস দিয়ে, বাতিল দ্রব্য দিয়ে পুতুল, খেলনা প্রস্তুত করে নিলাম। কোনো জিনিসকে ফেলে না দিয়ে সেটাকে আবার তুমি যদি অন্য কোনো কাজে লাগাও, তাহলে কি হবে, তার উপযোগিতা বৃদ্ধি পাবে। ধরো সবজির খোসা, সেটা তোমার ফেলার দরকার নেই, সেটা কি করো, গাছের গোড়ায় দিয়ে দাও, সার হিসেবে সেটা কাজে লাগবে। সুতরাং বর্জ্যের উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে। কম্পোস্ট সার তৈরি, বাড়িতে সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট, বিদ্যালয়ে মিড ডে মিলের উচ্ছিষ্ট নির্দিষ্ট স্থানে সংগ্রহ করলে তা কিছুদিন পরে পচে গিয়ে কি হবে, সারে পরিণত হবে এবং সেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। জনসচেতনতা বৃদ্ধি, বর্জ্য কি করা হয়, যত্রতত্র ফেলে দেওয়া হয়। তো কি করবে, তোমরা মানুষের বা জনগণের কাছে গিয়ে প্রচার করো। জনগণের প্রচার করলে, মিছিল করলে কি হবে, সেগুলো জনসাধারণের মনে একটা নতুন বার্তা পৌঁছাবে। ফলে কি হবে, তারা নির্দিষ্ট জায়গায় সেই বর্জ্যকে ফেলবে। বর্জ্য পদার্থ সঠিক স্থানে ফেলা, বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা, বর্জ্যকে পুনর্ব্যবহার করা, বর্জ্য থেকে সার প্রস্তুত করা, সেই ক্ষেত্রে কি হবে, এই নতুন নতুন বার্তা জনসাধারণের কানে মন্ত্রের মতো পৌঁছালে সেটি কি হবে, পরিবেশের বর্জ্যকে কিছুটা হলেও কমাতে সাহায্য করবে। যেমন বিভিন্ন ধরনের পোস্টার বিদ্যালয়ে, তার লাগোয়া অঞ্চলে, বাড়ির আশেপাশে লাগালে কি হবে, জনসাধারণের কাছে সেই বার্তা পৌঁছাবে। জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর, ভঙ্গুর শব্দের অর্থ সেটা ভেঙে যাবে, অভঙ্গুর সেটা পরিবেশে মিশে যাবে না। তাহলে জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে, যেসব বর্জ্য বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় তাকে বলবো জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর বর্জ্য। তোমাদের পরীক্ষায় আসতে পারে জীব বিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্য, এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। আর এখানে কি আছে, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্য একই জিনিস। তাহলে জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলবো, এটা ভেঙে যাচ্ছে, এটা বিশ্লেষিত হয় না, তাকে কি বলবো, জীব অবিশ্লেষ্য বা অভঙ্গুর, জৈব অভঙ্গুর বর্জ্য। এর উৎস কোথা থেকে আসছে, এটা উদ্ভিদ ও প্রাণীজাত বর্জ্যগুলি সাধারণত জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্য হয়ে থাকে এবং উদ্ভিদ ও প্রাণীজাত বর্জ্য ছাড়া সকল ধরনের বর্জ্য কি হয়ে যাচ্ছে, জৈব অভঙ্গুর অর্থাৎ জীব অবিশ্লেষ্য বর্জ্য রূপে গণ্য। প্রকৃতি, এগুলো মাটিতে মিশে যাবে কারণ সেগুলি ভঙ্গুর প্রকৃতির, আর যেগুলি অভঙ্গুর সেগুলি মাটিতে মিশবে না, অর্থাৎ দীর্ঘদিন ধরে মাটিতে অপরিবর্তিত অবস্থায় থাকবে এবং বিভিন্ন দূষণ ছড়াবে। উপাদান, এই বর্জ্যগুলি মূলত প্রাকৃতিক উপাদান দ্বারা গঠিত হয়, এগুলি কৃত্রিম উপাদান দ্বারা গঠিত হয়। দূষণ মাত্রা, জল, বায়ু, মাটি, জৈব অভঙ্গুর পদার্থ সহজে কিন্তু দূষিত করে না, কিন্তু আমার জৈব অভঙ্গুর যেটা, সেটা মিশবে না মাটির সাথে, ফলে জল, বায়ু, মাটি প্রভৃতি ক্ষেত্রে দূষণ মাত্রা ছড়ায়। প্রভাব, জৈব ভঙ্গুর কি হচ্ছে, পরিবেশের উপর তুলনামূলক ক্ষতিকর প্রভাব অল্প পরিমাণে বিস্তার করে, কিন্তু যেটা অভঙ্গুর সেটা চরম ক্ষতিকর প্রভাব বিস্তার করতে দেখা যায়। এরপর হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। এই তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হচ্ছে মানুষের মেধা বা জ্ঞান। মানুষের মেধার উপর ভিত্তি করে কম্পিউটার, ইন্টারনেট, টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয় এবং সেটা বিশ্লেষণ করে কি হয়, কখনো কোনো শিক্ষা বা ব্যবসায়িক কাজের জন্য করা হয়,
তাকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। এর কিছু উপকরণ রয়েছে, সেই উপকরণের মধ্যে মানুষের মেধা হচ্ছে মূল উপকরণ। তথ্য প্রযুক্তি শিল্পের উপকরণ, মূল উপকরণ কি? মানুষের মেধা বা জ্ঞান। এছাড়াও কিছু উপকরণ রয়েছে, কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, টেলি সরঞ্জাম, ই কমার্স প্রভৃতি। তথ্য প্রযুক্তি শিল্পে সর্বাধিক যে প্রয়োগ সেটা হচ্ছে বেঙ্গালুরু। এছাড়া রয়েছে চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে প্রভৃতি স্থানে। এরপর আসছি সোনালী চতুর্ভুজ, কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই। ভারতের উত্তরে আছে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই, পশ্চিমে মুম্বাই। এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে কি করা হচ্ছে? 4-6 লেন বিশিষ্ট সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে। সেই সড়ক পথকে বলা হচ্ছে সোনালী চতুর্ভুজ। উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই, পশ্চিমে মুম্বাই বললাম। তাহলে দেখো একটা চতুর্ভুজের আকৃতি ধারণ করছে, যা সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত? 5846 কিমি, যার মধ্যে দিল্লি কলকাতা হচ্ছে 1453 কিমি, কলকাতা চেন্নাই 1684 কিমি, চেন্নাই মুম্বাই 1290 কিমি এবং মুম্বাই দিল্লি 1419 কিমি। 1999 সালে 2রা জানুয়ারি প্রথম পর্যায়ে সোনালী চতুর্ভুজ যে নির্মাণ, সেই কর্মসূচি গ্রহণ করা হয় এবং 2012 সালের 7ই জানুয়ারি এই সড়ক পথ নির্মাণের কাজ সম্পন্ন হয়। গুরুত্ব, ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অতি দ্রুত পরিবহন ব্যবস্থা সম্ভব হয়েছে, সুতরাং সেক্ষেত্রে যাত্রী ও বিভিন্ন পরিবহন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে সহজেই নিয়ে যাওয়া সম্ভব হবে। এছাড়া শিল্পের প্রসার ঘটবে, কিছু মানুষের কর্মসংস্থানের সুবাদে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কাজকর্ম করার সুযোগ পাবে। কৃষকদের পক্ষে কি হবে? সেই কৃষিজাত বিভিন্ন ফসলকে সহজে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব হবে। সুতরাং শহর ও বন্দরগুলিতে সহজে পাঠানোর সুবিধা হয়েছে কিসের মাধ্যমে? এই সোনালী চতুর্ভুজের মাধ্যমে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। তাহলে জরিপ কার্যের সাহায্যে প্রস্তুত মানচিত্র কি নামে পরিচিত? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ। উপগ্রহ চিত্র কি বলছে? কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সরের সাহায্যে বা ক্যামেরার সাহায্যে সংগৃহীত যে চিত্র, তা কি নামে পরিচিত? উপগ্রহ চিত্র নামে পরিচিত। রঙের ব্যবহার, আমরা এখানে বিভিন্ন রঙের প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারি, কিন্তু উপগ্রহ চিত্রে কি করব? এফসিসি, ফলস কালার কম্পোজিট, এখানে আমরা বিভিন্ন ছদ্ম রঙকে ব্যবহার করি। আঞ্চলিক পরিসর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ক্ষুদ্র আঞ্চলিক পরিসরের তথ্য পাওয়া যায়, কিন্তু উপগ্রহ চিত্রে আমরা বৃহৎ আঞ্চলিক পরিসরের তথ্য সংগ্রহ করতে পারি। পরের প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব। বিপুল তথ্য ভান্ডার, রিমোট সেন্সিং এর মাধ্যমে এক বিশাল ভৌগোলিক স্থানের পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তৎক্ষণাৎ অর্থাৎ শীঘ্রই পেতে পারি। তথ্য বিশ্লেষণ, আধুনিক পদ্ধতিতে কম্পিউটার ও সফটওয়্যারের সাহায্যে সহজেই অতি দ্রুত বিজ্ঞানসম্মত ভাবে কি করা হয়? নির্ভুল প্রক্রিয়ায় তথ্যকে বিশ্লেষণ করা সম্ভব হয়। বৃহৎ অঞ্চল সমীক্ষা, এই ব্যবস্থার মাধ্যমে কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, ভূমির ব্যবহার, আর্থসামাজিক ব্যবস্থা বিভিন্ন বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। দুর্গম স্থানের তথ্য, যে স্থানে আমরা যেতে পারছি না
সেখানে কি করব, যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সেই জায়গার চিত্র আমরা দূর সংবেদন যন্ত্রের মাধ্যমে পেতে পারি এবং সেটি নিখুঁতভাবে পেতে পারি। দেখো রিমোট সেন্সিং এর মাধ্যমে নিখুঁতভাবে বিভিন্ন তথ্য পাওয়া যায়। জরিপ কার্য, বনভূমি, তৃণভূমি, মরুভূমি, শস্য মৃত্তিকাযুক্ত অঞ্চলে জরিপ কার্য সহজেই করা যায়। শত্রুর অবস্থান, স্পাই স্যাটেলাইটের মাধ্যমে দূর সংবেদন প্রক্রিয়ার মাধ্যমে আমরা শত্রুর অবস্থান সম্পর্কে জানতে পারি। এরপর আমরা 5 নম্বরের প্রশ্নে এসে গেছি। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। এখানে আমরা দেখি অবঘর্ষ, ঘর্ষণ এবং অপসারণ, এই 3টি পদ্ধতিতে কার্য সম্পাদিত হয়। কি কার্য? ক্ষয় কার্য। কার? বায়ু। সেক্ষেত্রে আমরা ভাগ করে করে অবঘর্ষ, ঘর্ষণ এবং অপসারণ এই 3 প্রক্রিয়ার যে ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তাদের সম্পর্কে আলোচনা করব। দেখো এইসব ভূমিরূপগুলি গড়ে ওঠে গৌর, জিউগ্যান, ইয়ারদাং, ইনসেলবার্জ, অপসারণ গর্ত, আরো অনেকগুলো রয়েছে। অবঘর্ষের ফলে সৃষ্ট ভূমিরূপ গৌর। এই গৌর বা গারা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যে এই অংশটা দেখছি কিছু পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়েছে, ওপরের অংশটা ঠিক ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো অবস্থান করতে দেখতে পাচ্ছি। এই জায়গায় কোমল শিলা অবস্থান করার কারণে এখানে ক্ষয় কার্য সম্পাদিত হয়েছে। আমরা কি জানি, মরুভূমিতে গাছপালার পরিমাণ থাকে না বললেই চলে। সেখানে কি হয়, বায়ু প্রবাহ মাত্রা অনেকটাই বেশি থাকে, বেগ বেশি থাকে, কারণ সেখানে বাধা দেওয়ার মতো কিছু থাকে না, গাছের উপস্থিতি থাকে না। সেখানে কি হয়, বায়ু বিনা বাধায় প্রবাহিত হওয়ার কারণে এই কোমল শিলাকে সহজেই ক্ষয়প্রাপ্ত করে। মরু অঞ্চলে এই যে গৌড়ের যে ক্ষয়কার্য সেটি কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে সম্পন্ন হয়। অবঘর্ষের জন্য বৃহৎ আকৃতির শিলাখণ্ডের নিম্নাংশ যত বেশি ক্ষয়প্রাপ্ত হয় ঊর্ধ্বাংশ ততটা হয় না। দেখলাম উপরের অংশটা ছাতার ন্যায় অবস্থান করছে। কোমল শিলা স্তরে এই ধরনের বৃহদায়তন শিলাখণ্ড গঠিত হয়। কোমল শিলা গঠিত অংশটি যদি নিচের দিকে থাকে তাহলে বায়ুর অবঘর্ষের ফলে নিচের অংশটা বেশি ক্ষয় পেয়ে যায়, ওপরের অংশটি কঠিন শিলা থাকায় অতটা বেশি ক্ষয় করতে পারে না। সুতরাং কঠিন শিলার তুলনায় কোমল শিলা অধিক পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কি হয়, ব্যাঙের ছাতার ন্যায় অবস্থান করতে দেখা যায়। একে মাশরুম রক বলা হয়। এই দেখছো ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট হয়ে যায়। একে গারা, ব্যাঙের ছাতার মতো শিলাস্তূপ বা গৌর রূপে আখ্যা দেওয়া হয়। এরপর হচ্ছে জিউগ্যান। এই ছবিটি হচ্ছে আমাদের জিউগ্যান। জিউগ্যানে দেখো এই যে শিলা, এই শিলার নাম হচ্ছে আমাদের, এখানে আর এখানে যে শিলার অবস্থান সেটা হচ্ছে কোমল শিলা, আর এগুলি হচ্ছে আমাদের কঠিন শিলা। কিভাবে অবস্থান করছে? আড়াআড়ি ভাবে, যাকে আমরা কি বলবো, অনুভূমিক ভাবে অবস্থান দেখতে পাচ্ছি। কিসে? জিউগ্যান। মরুভূমির যেসব স্থানে আড়াআড়ি ভাবে বা অনুভূমিক ভাবে উপরের স্তরে ফাটল যুক্ত কঠিন শিলা এবং নিচের স্তরে কোমল শিলা। দেখো উপরের স্তরে আমার আছে কঠিন শিলা, নিচের স্তরে আছে আমার কোমল শিলা। কিভাবে অবস্থান করছে? উলম্ব নয়, অনুভূমিক ভাবে অর্থাৎ আড়াআড়ি ভাবে অবস্থান করতে দেখছি শিলা স্তরের। তাহলে কঠিন শিলা এবং কোমল শিলা এই দুই প্রকার শিলার কিরূপ অবস্থান? অনুভূমিক অবস্থান লক্ষ্য করা যায় এখানে। বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলা স্তর ক্ষয়প্রাপ্ত হয়ে খাতের আকার ধারণ করে, আর কঠিন শিলা গঠিত হয়ে কম ক্ষয়প্রাপ্ত হওয়ায় চ্যাপ্টা ও সমতল শীর্ষদেশ বিশিষ্ট টিলার আকারে অবস্থান করে। এই দেখো সমতল প্রকৃতির
টিলা আকারে অবস্থান করছে, এর উপরিভাগটা সমতল প্রকৃতির হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ভূমিরূপ কি নামে পরিচিত? এই ভূমিরূপ আমার জিউগ্যান নামে পরিচিত। তাহলে এর উচ্চতা কত হতে পারে? 3 থেকে 30 মিটার। উপরিভাগ কেমন দেখলাম আমরা? চ্যাপ্টা এবং সমতল। সোনেরান মরুভূমির নাম শুনেছো সবাই? এই সোনেরান মরুভূমি অঞ্চলে এই জিউগ্যান লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে ইয়ারদাং। এখানেও আমরা দেখব এখানেও দেখো কঠিন শিলা এবং নরম শিলা। এটি কেমন ভাবে দেখছি? কঠিন শিলা এবং নরম শিলা উলম্ব ভাবে বা লম্ব ভাবে অবস্থান করছে, উলম্ব পথে অবস্থান করছে, সোজাসুজি ভাবে অবস্থান করছে। কোন কোন শিলা? নরম শিলা এবং কঠিন শিলা। কঠিন শিলা এবং কোমল শিলা পাশাপাশি উলম্ব ভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় কোমল শিলা স্তরগুলি কি হবে? আমরা জানি কঠিন শিলা স্তরের তুলনায় কোমল শিলা খুবই শীঘ্র ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে কঠিন শিলা স্তরগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে বিচিত্র আকৃতির শৈলশিলার মতো খাড়া ভাবে দাঁড়িয়ে থাকে। এই ভূমিরূপের নাম কি? ইয়ারদাং। তাহলে এর উচ্চতা কত? 6 মিটার। প্রস্থ কত? 8 থেকে 80 মিটার পর্যন্ত হতে পারে। এগুলি দেখতে কেমন হয়? মোরগের ঝুঁটির ন্যায়। সৌদি আরবের মরু অঞ্চলে আমরা ইয়ারদাং দেখতে পাবো। এরপর হচ্ছে ইনসেলবার্জ। এই যে ইনসেলবার্জ, ইনসেলবার্জ কিভাবে সৃষ্টি হয়? এটাও মরুভূমির সেই বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের কারণে 3 প্রকার পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়: অবঘর্ষ, ঘর্ষণ এবং অপসারণ। তাহলে ইনসেলবার্জ বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সমগ্র মরু অঞ্চলের উচ্চতা কমে গিয়ে কি হয়? প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হলে তখন তার মধ্যে বিক্ষিপ্ত ভাবে কঠিন শিলার যে খণ্ডগুলি, সেগুলি কি হয়? অংশগুলি কোনো ক্রমে ক্ষয়কার্য প্রতিরোধ করে অনুচ্চ টিলা আকারে অবস্থান করে। সেই টিলা আকারে অবস্থান করলে সেই টিলাগুলিকে কি বলা হচ্ছে? ইনসেলবার্জ। ইনসেলবার্জ সাধারণত 2 প্রকার শিলা, আগ্নেয় এবং রূপান্তরিত শিলা অর্থাৎ গ্রানাইট ও নিস প্রভৃতি গঠিত হতে পারে এই শিলায়, এবং এর উচ্চতা হতে পারে 30 থেকে 300 মিটার। দক্ষিণ আফ্রিকায় যে কালাহারি মরু অঞ্চল, সেই মরু অঞ্চলে আমরা ইনসেলবার্জ দেখতে পাবো। কি বললাম? যে মরুভূমিতে আমার বালুরাশি বিনা বাধায় এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। ফলে কি হয়? বালুরাশি উড়ে গিয়ে সেই জায়গাটা সমপ্রায় ভূমির আকার ধারণ করে এবং সেক্ষেত্রে বাধা প্রতিরোধ ক্ষমতা স্বরূপ কঠিন শিলাস্তরের যে খণ্ডগুলি, সেগুলি অনুচ্চ টিলার ন্যায় অবস্থান করতে দেখা যায়, যাকে বলা হচ্ছে ইনসেলবার্জ। এরপর হচ্ছে অপসারণ গর্ত। প্রবল বায়ু প্রবাহের কারণে মরুভূমির যে বিপুল পরিমাণ বালুরাশি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যায়। ফলে কি হয়? যে জায়গাটা থেকে ক্রমশ বালুরাশি উড়ে চলে যাচ্ছে, সেই জায়গাটায় গর্তের সৃষ্টি হয়। সেই গর্ত ক্রমাগত গভীর হতে থাকে। এই গর্তকে বলা হয় অপসারণ গর্ত। এই অপসারণ গর্তে কি দেখতে পাওয়া যায়? কিছু সময় পর সেই অপসারণ গর্ত যখন গভীর হয়ে যায়, সেখানে জলের সন্ধান দেখতে পাওয়া যায়। সেই জলকে কেন্দ্র করে সেই মরু এলাকায় কিছু পরিমাণ কৃষিকাজ ব্যবস্থা গড়ে ওঠে, কিছু মানুষজন বসবাস করতে দেখা যায়। সেই সময় মরুভূমিতে এই অপসারণ গর্তে জলের সন্ধানকে কেন্দ্র করে মরুদ্যান গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। মিশরের কাতারা হচ্ছে একটি অপসারণ গর্তের উদাহরণ। এরপর হচ্ছে ঘর্ষণের ফলে গঠিত ভূমিরূপ। প্রবল বেগে প্রবাহিত বায়ুর সঙ্গে যে শিলাখণ্ডের অবস্থান থাকে, সেগুলি পরস্পরের সাথে কি হয়? ঘর্ষণ হয়, ধাক্কা লাগে, ঠোকাঠুকি লাগে। ফলে কি হয়?
ক্ষুদ্র হতে হতে শেষে কি হবে, ধাক্কা লাগতে লাগতে বড় শিলাখণ্ড ছোট শিলাখণ্ডে বা ক্ষুদ্র শিলাখণ্ডে পরিণত হয়, পরবর্তী সময় সেটা বালুকণার রূপ নেয়, সেই বালুকণায় পরিণত হয়। বিভিন্ন প্রকৃতির শিলাচূর্ণ ও বালিকে একত্রে কি বলে, মিলেট সিড স্যান্ড। এইভাবে ঘর্ষণের মাধ্যমে মরু অঞ্চলে কি হয়, বালি রাশির বা বালুর কণার পরিমাণ বৃদ্ধি পায়। বায়ুর ক্ষয়কার্যের শেষ পর্যায়ে হলো এই বালিকণা। একটা শিলাখণ্ড ঘর্ষণের মাধ্যমে শেষ পর্যন্ত কি হচ্ছে, একটি বড় শিলাখণ্ড ছোট শিলাখণ্ড বা ক্ষুদ্র অতি ক্ষুদ্র শিলাখণ্ডে পরিণত হচ্ছে এবং শেষ পর্যন্ত সেই শিলাখণ্ডটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হচ্ছে। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি নিরূপণ করতে বলা হয়েছে। তাহলে আমার 0 ডিগ্রিতে আছে আমার নিরক্ষরেখা। নিরক্ষরেখার উভয় দিক অর্থাৎ উত্তর এবং দক্ষিণে 5 থেকে 10 ডিগ্রি, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উভয় গোলার্ধ অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় গোলার্ধে আমরা কি দেখতে পাচ্ছি, এই অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু বিরাজ করছে, নিরক্ষীয় জলবায়ু। এইখানে আমরা একটু আগেই বললাম সূর্যরশ্মি কেমন ভাবে কিরণ দেয়, সূর্যরশ্মি লম্ব ভাবে কিরণ দিতে লক্ষ্য করা যায়। ফলে এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কোন চাপ বিরাজ করে, সারা বছর নিম্নচাপ বিরাজ করতে দেখা যায়। এই যে উষ্ণতা বেশি থাকে ফলে নিম্নচাপ বিরাজ করে, এখানে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ 90 ডিগ্রি থাকায় লম্বভাবে কিরণ দেওয়ায় সেখানে উষ্ণতা যথেষ্ট পরিমাণে বেশি থাকে এবং সেখানে নিম্নচাপ বিরাজ করে। অবস্থান, অক্ষাংশগত অবস্থান দেখলাম 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে। এখানে মহাদেশ হিসেবে যদি আফ্রিকা দেখি কঙ্গো জাইরে, যদি দক্ষিণ আমেরিকায় যাই সেখানে দেখবো আমাজন অববাহিকার পেরু বলিভিয়া, যদি এশিয়ায় যাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্রভৃতি স্থানে কি দেখা যাচ্ছে, কোন জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। সূর্যরশ্মির পতন কোণ লম্ব সূর্যরশ্মি, আমরা বললাম যে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে কি হয়, তাপমাত্রা যথেষ্ট পরিমাণ বেশি থাকে কোন জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দিন ও রাতের দৈর্ঘ্য আমাদের নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, 12 ঘন্টা দিন আর এবং 12 ঘন্টা রাত্রি অর্থাৎ সমান দিন রাত্রি লক্ষ্য করা যায়। এই যে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। বাৎসরিক উষ্ণতার প্রসর বা বার্ষিক উষ্ণতার প্রসর সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে উষ্ণতার প্রসর হয় মাত্র 2 থেকে 3 ডিগ্রি, উষ্ণতার পার্থক্য সেইভাবে পরিলক্ষিত হয় না। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় সেখানে কি হয়, নিম্নচাপ বিরাজ করতে দেখা যায়, সেখানকার বায়ু হয় উষ্ণ প্রকৃতির হালকা প্রকৃতির, সেখানে নিম্নচাপ বিরাজ করার কারণে কি দেখা যায়, প্রতিদিন বিকেল 4টের সময় 3টে-4টের সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়। তা কি নামে পরিচিত, তা 4 o'clock রেন নামে পরিচিত। তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে 4 o'clock রেন বলতে কি বোঝো। ঋতু বৈচিত্র্যহীনতা হচ্ছে এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। কারণ কি বললাম, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, সুতরাং সেখানে ঋতুর পার্থক্য বা অন্য কোনো ঋতু বিরাজ করবে না, সারা বছর গ্রীষ্ম ঋতু বিরাজ করতে দেখবো। সারা বছর উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায় না বলে সারা বছর গ্রীষ্ম ঋতু বিরাজ করতে লক্ষ্য করা যায়। নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি, নিরক্ষীয় শান্ত বলয় ডোলড্রামস, সারা বছর নিম্নচাপ থাকায় বাতাস উষ্ণ হয়ে উপরে উঠে লম্ব বায়ু প্রবাহিত হয়, অনুভূমিক প্রবাহ এখানে লক্ষ্য করা যায় না, ফলে বায়ুমণ্ডলে কোন অবস্থা বিরাজ করে, শান্ত অবস্থা বিরাজ করে। তাই 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের এই অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস। এরপর আসছি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তোমরা সবাই জানো মৌসুমী জলবায়ু অঞ্চলের বিপরীত জলবায়ু হচ্ছে
ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালীন শুষ্কতা, গ্রীষ্মকালে শুষ্ক অবস্থা বিরাজ করে এবং শীতকালে কি দেখা যায়, বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়। উভয় গোলার্ধে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে দেশগুলিতে পশ্চিমাংশে প্রধানত ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে আর্দ্র ও মৃদু শীতকাল এবং উষ্ণ শুষ্ক গ্রীষ্মকাল। একটু আগেই বললাম গ্রীষ্মকালীন শুষ্কতা এবং শীতকালীন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। দেখো আর্দ্র শীতকাল স্যাঁতস্যাঁতে, সুতরাং শীতকালে বৃষ্টি হচ্ছে, আর গ্রীষ্মকালীন অবস্থা কেমন থাকছে, উষ্ণ এবং শুষ্ক শুকনো প্রকৃতির। সারা বছর উজ্জ্বল সূর্য কিরণ লক্ষ্য করা যায় কোন জলবায়ুতে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে মৌসুমী জলবায়ুর বিপরীত জলবায়ু বলা যায়। অক্ষাংশগত অবস্থান উভয় গোলার্ধে আমরা দেখবো কোথাও কোথাও 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশ, আর যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে যায় 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশে কোন জলবায়ুর অবস্থান, ভূমধ্যসাগরীয় জলবায়ু। মাঝারি উষ্ণতা, এখানে বার্ষিক গড় উষ্ণতা দেখতে পাবো 17 ডিগ্রি সেলসিয়াস। শীত ও গ্রীষ্মে খুব বেশি বা কম হয় না উষ্ণতা। শীতকালীন বৃষ্টিপাত, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে বৃষ্টিপাত সংঘটিত হবে। বৃষ্টিবহুল আর্দ্র শীতকাল, বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল এবং মৌসুমী জলবায়ুর বিপরীত জলবায়ু। তাই এখানে আমরা দেখছি সব বৈশিষ্ট্যগুলি আমার কোন জলবায়ুর অন্তর্ভুক্ত, ভূমধ্যসাগরীয় জলবায়ু। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সারা বছর ব্যাপী রৌদ্র ঝলমলে আবহাওয়া কোন জলবায়ুতে দেখা যায়, ভূমধ্যসাগরীয় জলবায়ু। গ্রীষ্মের তুলনায় শীতের আকাশ কি হয়, কিছুটা মেঘলা থাকে, কারণ গ্রীষ্মকাল শুষ্ক থাকে, শীতকালে বৃষ্টিপাত হয়, তাই কিছুটা পরিমাণে মেঘলা আকাশ লক্ষ্য করা যায়। বিনোদনমূলক জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। মৃদু উষ্ণ গ্রীষ্ম এবং মৃদু শীতল শীতকাল, সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কি হয়, বিশ্বের বহু পর্যটক এই জলবায়ুতে অবসর যাপন করতে আসে, সুতরাং অবসর কাটানোর জন্য এই জলবায়ু আরামদায়ক জলবায়ু হিসাবে গণ্য। সুতরাং পৃথিবীর বিনোদনমূলক জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ফলের ঝুড়ি, বিভিন্ন রকম ফল, যেমন আমরা টক মিষ্টি জাতীয় বিভিন্ন ফল, জলপাই, কমলা লেবু, টক জাতীয় বিভিন্ন ফল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পাওয়া যায়। সমুদ্র স্রোতের প্রভাব, সমুদ্র স্রোতের প্রভাব ফার্স্ট হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মগ্ন চড়া সৃষ্টি হয়। উষ্ণ এবং শীতল স্রোতের যে সম্মিলিত অঞ্চল কি হয়, শীতল যে স্রোত, সেখানে যদি কোনো বরফখণ্ড থাকে, সেই বরফখণ্ডের মধ্যে কি থাকে, নুড়ি, বালি, কাঁকর, শিলাখণ্ড, সেই সব পদার্থগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে আসা মাত্রই সেই বরফের খণ্ডটা কি হবে, গলে যাবে। ফলে কি হবে, নুড়ি, বালি, কাঁকর, শিলাখণ্ড সমুদ্রের মধ্যে সঞ্চিত হবে। ফলে সেই সমুদ্রের যে গভীর অংশ, সেই গভীর অংশকে কি করবে, অগভীর করে তুলবে। ফলে কি হবে, সেই জায়গাটা মৎস্য আহরণের পক্ষে একটি উপযুক্ত স্থান। এই জায়গাটাকে বলা হচ্ছে মগ্ন চড়া। এই যে বাণিজ্যিক ও মৎস্য চারণ ক্ষেত্রে সৃষ্টি, সেখানে প্লাঙ্কটনের প্রাচুর্য থাকায় মাছের আগমন ঘটবে, এবং সেরকম একটি জায়গা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, এখানে মগ্নচড়া গড়ে উঠতে দেখা যায়। উপকূলের জলবায়ু নিয়ন্ত্রণ, সমুদ্র স্রোত উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে কি হয়, তাপমাত্রাকে বাড়িয়ে দেবে। যেমন উষ্ণ স্রোতের প্রভাবে আমরা নরওয়ের যে হ্যামারফেস্ট বন্দর, নিশীথ সূর্যের দেশ বলা হয়, সবাই জানো, সেই নরওয়ের হ্যামারফেস্টে বরফ গলে সেই বন্দরে সারা বছর কি হয়, জাহাজ চলাচলের সুবিধা করে দেয়। হিমশৈল সৃষ্ট বিপদ, হিমশৈল কাকে বলে, বিশাল আকৃতি বরফের চায় সমুদ্রে ভাসমান অবস্থায় বিরাজ করতে দেখা যায়। যদি আমরা সেই বরফের খণ্ডটা 10 ভাগ ধরি, সেই 10 ভাগের 9 ভাগ থাকবে জলের তলায়, মাত্র 1 ভাগ থাকবে জলের উপরে।
তাহলে দূর থেকে দেখে কি তুমি সেটা মনে করতে পারবে যে অল্প অংশই সামনে অর্থাৎ জলের উপরিভাগে রয়েছে? কিন্তু আদৌ তা নয়। মাত্র 1 ভাগ জলের উপরে থাকে, বাকি 9 ভাগ থাকে জলের তলায়। ফলে কি হয়, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। 1912 সালে টাইটানিক জাহাজ এই হিমশৈলের ধাক্কাতে ডুবে গিয়েছিল। হিমশৈল সৃষ্ট বিপদ। মেরু অঞ্চলে শীতল স্রোতের দ্বারা ভেসে আসা হিমশৈলের ধাক্কায় সমুদ্রের জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। 1912 সালে টাইটানিক নামক জাহাজটি এই হিমশৈলের সংঘর্ষে ডুবে গেছিল। বন্দরের বরফ মুক্ততা। তাহলে উষ্ণ সমুদ্র স্রোত যদি শীতল সমুদ্র স্রোতের সংস্পর্শে আসে, সেখানে কি ঘটনা ঘটবে? উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোতের কাছাকাছি আসলে শীতল স্রোত অর্থাৎ বরফ গলিয়ে দেবে কে? উষ্ণ সমুদ্র স্রোত। ফলে বরফ গলে যাওয়ার কারণে জাহাজ চলাচলের সুবিধা হবে। উষ্ণ স্রোতের প্রভাবে নরওয়ের হ্যামারস্পেস বন্দরে সারা বছর জাহাজ চলাচল করতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি। উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। তোমরা সবাই জানো নিউফাউন্ডল্যান্ড উপকূলে কি হয়? বৃষ্টিপাত হয়, তুষারপাত হয়, কুয়াশা হয়, ঝড়ঝঞ্ঝা হয়। সেই কারণে ঝুঁকিপূর্ণ অবস্থান বিরাজ করে নিউফাউন্ডল্যান্ড উপকূলবর্তী অঞ্চলে। জলবায়ুর পরিবর্তন। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে দক্ষিণ আমেরিকার যে পশ্চিম উপকূল, সেখানে এল নিনো সৃষ্টি হলে উষ্ণতা ব্যাপক বৃদ্ধি পায় এবং কি হয়, তখন বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়। এই এল নিনোর বছরগুলিতে কি হয়, ভারতবর্ষে মৌসুমি দুর্বল হয়ে খরা সৃষ্টি করে। তোমরা জানো এল নিনো, লানিনা, লানাদা এগুলো সব পড়েছো। মরুভূমির সৃষ্টি। কোন উপকূলের পাশ দিয়ে যদি শীতল স্রোত প্রবাহিত হয়, সেখানে কি হবে? জলীয় বাষ্প থাকবে না বেশি। জলীয় বাষ্প না থাকায় কি হবে? বৃষ্টিপাতও সংঘটিত হবে না সেখানে। যেমন ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিম উপকূল বরাবর শীতল স্রোত প্রবাহিত হওয়ার ফলে ক্রান্তীয় অঞ্চলে পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হতে দেখা যায়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের বিভিন্ন কারণ। ফার্স্ট হচ্ছে অক্ষাংশ, সূর্যরশ্মির পতন কোণ। অক্ষাংশ, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য অক্ষাংশ অনুযায়ী কি হয়? উষ্ণতার তারতম্য ঘটে। আমরা জানি যে অক্ষাংশ অনুযায়ী আমার সূর্যরশ্মি বিভিন্ন সময় লম্ব, তির্যক, অতি তির্যক বিভিন্ন ভাবে পড়ে। ফলে উষ্ণতা কমে যেতে দেখা যায় অক্ষাংশ বৃদ্ধিতে। কারণ এই দিকে আমরা যত মেরুর দিকে যাব অক্ষাংশ বৃদ্ধি পাবে এবং উষ্ণতার তারতম্যের উষ্ণতার তারতম্য লক্ষ্য করব। যত অক্ষাংশগত মান বাড়বে তত উষ্ণতা কমতে থাকবে। সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় উষ্ণতা বেশি হয় এবং মেরু অঞ্চলের দিকে, মেরুর দিকে যত যাব সূর্যরশ্মির পতন কোণ কেমন বললাম? তির্যক ভাবে পড়ে। ফলে কি হবে? উষ্ণতা কমে যাবে। উচ্চতা, এই যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়? বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে। আমরা জানি প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পেতে লক্ষ্য করা যায়। তাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। আবার কি হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বেড়ে যেতে দেখা যায়। তাকে আবার কি বলি? বৈপরীত্য উষ্ণতা। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও কি হয়? আফ্রিকার কিলিমানজারো পর্বত চূড়ার উচ্চতা বেশি হওয়ার জন্য বরফ আবৃত অবস্থান লক্ষ্য করি। স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ কি হয়? দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত শীতল হয়। জলভাগে কি দেখি? জলভাগে দেখি ধীরে ধীরে তাপ গ্রহণ করে এবং তাপ বর্জন করে। সেই জন্য কি হয়? উষ্ণতা তারতম্য লক্ষ্য করা যায়। ভূমির ঢাল। ভূমিভাগের যেদিকে ঢাল, এই যে সূর্য কিরণ পড়ছে এদিকে, তাহলে সূর্যের দিকে যেটা থাকবে, সূর্যের দিকে মুখ করে থাকবে, সেই দিকটা নিশ্চয়ই বেশি উষ্ণ হবে। আর বিপরীত দিকের ঢালটি কি হবে? তুলনামূলকভাবে শীতল হবে। যেমন উত্তর গোলার্ধে দক্ষিণমুখী পর্বতের ঢালে সূর্যের আলো পড়ায়
দক্ষিণমুখী ঢাল নিশ্চয়ই বেশি উষ্ণ হবে, সেটাই বলা হয়েছে। বায়ু প্রবাহ, উষ্ণ শীতল বায়ু প্রবাহের জন্য বিভিন্ন স্থানে কি হয়, উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হওয়ার ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। ভারতবর্ষে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কি দেখতে পাওয়া যায়, বৃষ্টিপাত সংঘটিত হয়। সমুদ্র স্রোত, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যে সমুদ্র স্রোতের ভূমিকা অন্যতম। সমুদ্র স্রোত উষ্ণ হতে পারে এবং শীতল হতে পারে। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত উষ্ণতার তারতম্যে প্রভাবিত করে। যেমন শীতল ল্যাব্রাডর স্রোত, সবাই নাম শুনেছি। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কি দেখা যায়, তুষারপাত ঘটতে দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ, উদ্ভিদের উপস্থিতি বা অনুপস্থিতি আমার বায়ুমণ্ডলের উষ্ণতাকে কিন্তু অনেকটা মাত্রায় নিয়ন্ত্রণ করে। যেমন স্বাভাবিক উদ্ভিদের উপস্থিতি সূর্যের রশ্মিকে সরাসরি ভূপৃষ্ঠে আসতে দেয় না বলে উষ্ণতা কম হয়, কিন্তু উন্মুক্ত ফাঁকা জমি যদি হয় তাহলে সেখানে কি হবে, উষ্ণতা সেখানে যথেষ্ট পরিমাণে বেশি হবে। মেঘাচ্ছন্নতা, মেঘাচ্ছন্নতা বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যে সাহায্য করে। যেমন মরুভূমি অঞ্চলে আকাশে মেঘ থাকে না বলে দিনের বেলায় অধিক উষ্ণ হয় এবং রাত্রিবেলায় কি হয়, উষ্ণতা খুবই কমে যায়। তাই বলা হয় মরু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি। ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের কিছু পার্থক্য দেওয়া আছে এখানে। দেখো অবস্থান, পশ্চিম উপকূলীয় সমভূমি উত্তরে কচ্ছের রণ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত, এটার সাথে এটা জুড়ে যাবে। পূর্ব উপকূলীয় সমভূমি আমার উত্তরে সুবর্ণরেখা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তারিত হবে। উৎপত্তি, প্রশস্ত, উচ্চতা, বদ্বীপ, বালিয়াড়ি, যোগাযোগ, কৃষি শিল্প, বৃষ্টিপাত, উপকূলের দৈর্ঘ্য, খনিজ শিল্প, কৃষিকাজ ও জনবসতি ইত্যাদি একাধিক বিষয় সম্পর্কে পার্থক্য নিরূপণ করা আছে। তোমরা এগুলো তৈরি করে নিও। এরপর আছে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, অনুকূল ভৌগোলিক পরিবেশ বলা থাকে, সেক্ষেত্রে তোমরা প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো পয়েন্টই লিখবে। এখানে কি বলেছে, প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এখানে চা চাষে শুধু প্রাকৃতিক পয়েন্টগুলি দেবে, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, ভূমির ঢাল, কেমন মাটির প্রয়োজন, এইসব পয়েন্টগুলি এখানে লিখতে হবে। দেখো জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, আবহাওয়া, ভূপ্রকৃতি, মৃত্তিকা, ছায়া প্রদানকারী বৃক্ষ, সব প্রাকৃতিক পয়েন্টগুলি সম্পর্কে আলোচনা করা আছে। পরের প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ। এই দিকটা আমার পূর্ব ভারত। এই পূর্ব ভারতে একদেশী ভবনের কারণ দেখো বিভিন্ন কাঁচামাল রয়েছে, কয়লা, করিক, তারপর হচ্ছে চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, এগুলি কোথায় কোথায় পাওয়া যায় অবশ্যই এগুলো লিখতে হবে। এই দিকটা হচ্ছে আমার পূর্ব ভারত। এই পূর্ব ভারতের বিভিন্ন স্থান সম্পর্কে তোমাদের লিখতে হবে। জলের সহজলভ্যতা, কোথা থেকে জল পাবো, দামোদর, বরাকর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী প্রভৃতি নদী থেকে। পর্যাপ্ত জলবিদ্যুৎ, হীরাকুদ, দুর্গাপুর প্রভৃতি। উন্নত পরিবহন ব্যবস্থা, বিভিন্ন সড়ক পথ রয়েছে, বন্দরের সুবিধা, কলকাতা বন্দর রয়েছে, পারাদ্বীপ রয়েছে, সুলভ শ্রমিকের প্রাচুর্য, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ জনবহুল হওয়ায় এখানে আমরা শ্রমিক পেয়ে যাব পর্যাপ্ত পরিমাণ। উন্নত বাজার ও চাহিদা, এখানে ঝরিয়া, ঝাড়খণ্ড, রানীগঞ্জ কয়লা খনি প্রভৃতি থেকে আমরা কি করব, বিভিন্ন জিনিস পেয়ে যাব সহজেই। পরের প্রশ্ন আছে, ভারতে পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব লিখো। তাহলে পরিবহন ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে কি হবে, সহজে যাত্রী, বিভিন্ন পণ্য সহজে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা যাবে। ফলে কি হবে, ভারতীয় কৃষি হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। এই ভারতীয় কৃষি ব্যবস্থায় ভারতের বেশিরভাগ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল।
তাহলে সেই কৃষিজাত দ্রব্য বিক্রয় করার জন্য পরিবহন ব্যবস্থা উন্নত থাকা দরকার। তাই এই পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ায় আমার কৃষির উন্নতি ঘটা সম্ভব, শিল্পের উন্নতি ঘটবে, বাণিজ্যের প্রসার ঘটবে। পরিবহন ব্যবস্থা যদি ভালো থাকে সেখানে আমার বিভিন্ন বিপর্যয় মোকাবিলা করতে পারবো, সহজেই আমি যদি কোনো বিপদে পড়ি ত্রাণ সামগ্রী সহজেই পৌঁছে যাবে। যেমন 2020 সালে পশ্চিমবঙ্গে আমফান ঝড়ের সময় সড়ক পথ ও জলপথের মাধ্যমে কি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আকাশপথে হেলিকপ্টারের সাহায্যে কি বিভিন্ন উদ্ধার কার্য, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। শিক্ষা সংস্কৃতির প্রসার, তাহলে পরিবহন ব্যবস্থার মাধ্যমে দেশ বিদেশে যাতায়াতের মধ্য দিয়ে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিবিদ্যা, বৈজ্ঞানিক গবেষণা এগুলির আদান প্রদান ঘটা সম্ভব হয়েছে। ফলে কি হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে, অর্থাৎ মান উন্নত হয়েছে। এরপর আমরা মানচিত্র করব। আমার মানচিত্রে প্রথম যেটা ছিল আরাবল্লী পর্বত, 6.1 ছিল আরাবল্লী পর্বত, এই জায়গায় আমার আরাবল্লী পর্বত অবস্থিত। 6.2 ছিল নর্মদা নদী, এই আমার নর্মদা নদী। 6.3 লোকটাক হ্রদ, এই জায়গাটায় হচ্ছে লোকটাক হ্রদ। 6.4 জেরোফাইট উদ্ভিদ অঞ্চল, এইখানটা আমার জেরোফাইট উদ্ভিদের অঞ্চল। 6.5 উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, এই জায়গাটা। 6.6 এটা হচ্ছে ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। 6.7 এখানে রয়েছে আমার কাথিয়াবাড় উপদ্বীপ। 6.8 নভসেবা বন্দর। 6.9 শ্রীনগর। লাস্ট যেটা রয়েছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এই জায়গায় রয়েছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আজ আমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপারের 325 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান আমরা করে নিলাম। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, সমস্ত স্কুলগুলির সমাধান আমরা করব। তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার অবশ্যই করো আর কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।